সব জল্পনার অবসান। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দিল এআইসিসি। শনিবার 21শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। রাজনৈতিক মহলের মতে অতিরিক্ত মমতা ও তৃণমূল বিরোধিতার জন্যই সরে যেতে হলো অধীর চৌধুরীকে। তুলনায় শুভঙ্কর সরকার কিন্তু অনেকটাই নরমপন্থী। শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে তার সম্পর্কও ভালো। জানা গিয়েছে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজনৈতিক মহলে জল্পনা, আসলে অধীরকে সরিয়ে শুভঙ্কর সরকারকে রাজ্যের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি করে আদতে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা এই বার্তাই দিতে চাইছেন যে তারা কট্টর তৃণমূল বিরোধিতা চাইছেন না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার দুই কলিগ, দেখাবো আপনাদের। শুভঙ্কর সরকার তথাকথিত নরমপন্থী, কি বলবেন? শুভঙ্কর সরকারের দীর্ঘ রাজনৈতিক একটা প্রেক্ষাপট রয়েছে। শুভঙ্কর সরকার নন্দীগ্রামের মানুষ। শুভঙ্কর সরকার তিনি এআইসিসির সদস্য দীর্ঘদিন ধরে, এবং শুভঙ্কর সরকার যিনি রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ বলেই আমরা জানি। দীর্ঘদিন ধরে লোকটাকে আমরা দেখেছি তিনি এআইসিসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে গতকাল রাতে যখন আমরা নোটিফিকেশনটি হাতে পেলাম, অর্থাৎ মল্লিকার্জুন খার্গে তিনি যে সই করে কেসি ভেনুগোপাল তাদের সই সম্বলিত যে চিঠিটা আমরা হাতে পেলাম, সেখানে দেখলাম যে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে। এবং যেটা নেট দুনিয়াতে ঘুরছে, খুব মজার একটা রসিকতা ঘুরছে যে দীর্ঘ 47 বছর পরে পশ্চিমবঙ্গ কংগ্রেস সরকার গিফট পেল, উপহার পেল। অর্থাৎ কংগ্রেসের সরকার বলতে শুভঙ্কর সরকার, এবং কংগ্রেস সরকার থেকে গিফট দিল। এবারে কী হলো জানো তো, এবারে যে মূল বিষয়টা হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কংগ্রেস না আরও বেশি তৃণমূলমুখী হয়ে পড়লো। কারণ এই শুভঙ্কর সরকারের সঙ্গে তৃণমূলের অত্যন্ত ভালো সম্পর্ক। তুমি জানো শুভঙ্কর সরকার এই নতুন পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন যে রাজনৈতিক প্রতিফলন আলাদা হলেও আমি মনে করব বা আমি আশা করব যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সবাইকে সঙ্গে নিয়ে শুভঙ্কর সরকার চলবে। শুভঙ্কর সরকার রাজনীতি করছেন ঠিকই, কিন্তু তিনি কতটা জনসংযোগমুখী সেটা সময় বলবে। কিন্তু তার থেকে কি আরও বেশি উপযুক্ত যোগ্য মানুষ ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার জন্যে? শুভঙ্কর সরকার তো কোনোদিন বিধানসভায় জিতে আসেননি, তিনি তো কোনোদিন জনপ্রতিনিধি হতে পারেননি, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হলো এই কারণেই অপেক্ষাকৃত বয়স কম, সেই কারণে তাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হলো। শুভঙ্কর সরকার ছাড়াও তো অনেকেই ছিলেন এই পদের দাবিদার, যেমন ঈশা খান চৌধুরী মালদার, তিনি সদ্য সাংসদ হয়েছেন কংগ্রেসের। পশ্চিমবঙ্গের অন্যতম একটিমাত্র যে প্রদীপ জ্বলছে তার মধ্যে হচ্ছে ঈশা খান চৌধুরী, যেখানে ডালুবাবু অর্থাৎ ডালুবাবু ছাড়াও সেখানে গনি খান চৌধুরীর রক্ত রয়েছে, গনি খান চৌধুরীর মিথ রয়েছে যার মধ্যে। সেই মানুষটিকেও তো প্রদেশ কংগ্রেস সভাপতি করা যেত, যদিও সেটা পুরোটাই হাইকমান্ডের সিদ্ধান্ত। পাশাপাশি দেখো নেপাল মাহাতো, যার নাম বারবার ঘুরে ঘুরে আসছিল, নেপাল মাহাতোকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা যেতে পারে, কারণ দেবেন মাহাতো তার বাবা, তিনি ছিলেন সাংসদ কংগ্রেস জমানার। সেই মানুষটিকেও কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি করা হলো না। এবং প্রদেশ কংগ্রেস সভাপতি না করার জন্যে যেটা হলো, বেশ কিছু মানুষের কিন্তু মনোবল ভেঙে গেল যারা দীর্ঘদিন ধরে জেলার রাজনীতি করছেন। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে পশ্চিমবঙ্গের কংগ্রেস অনেক বেশি তৃণমূলমুখী হলো। একদম, কারণ আসন্ন বিধানসভা নির্বাচন 2026 সালে, সেখানে যাতে কংগ্রেস আর তৃণমূল যৌথভাবে লড়তে পারে, হাইকমান্ড কিন্তু সেই বার্তাটাই দিল। এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে এই বার্তাটা কিন্তু শুধুমাত্র কালীঘাট নয়, বার্তাটা কিন্তু আলিমুদ্দিনের কাছেও গেল। মানে আলিমুদ্দিন এবং কালীঘাট এই এক ঢিলে কিন্তু জোড়া বার্তা গেল কৌশিক। একদমই তাই। কারণ দেখো, এতদিন অধীর চৌধুরী তিনি কিন্তু যথেষ্ট নরম মনোভাব নিয়ে তিনি বামেদের সঙ্গে জোট করে, এবং তিনি তার যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু অনড় ছিলেন। অর্থাৎ তৃণমূল এবং মমতা বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, তৃণমূলের বিরোধিতা। কারণ অধীরদার একটা স্পষ্ট বক্তব্য বারবার মনে পড়ে যাচ্ছে, যে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, নতুন দল করলেন, নতুন দল করে তিনি সেই কংগ্রেসকেই শেষ করে দিলেন। কিভাবে? তিনি কংগ্রেসের বিভিন্ন সাংসদ বিধায়কদের তার দলে নিয়ে নিলেন। একদম, হ্যাঁ, মানে সেখানে গনি খান চৌধুরীর পরিবারের, আমি মৌসুম বেনজিরের কথাই বলছি, সে তো কংগ্রেস থেকেই তাদের উত্থান, কারণ গড় যেখান থেকে হয়েছে। অধীরদাকে এআইসিসি দেখলো যে অধীরদাকে পরিবর্তন করা যাবে না, কারণ অধীরদার মধ্যে যে মানসিকতাটা রয়েছে, অনড় একটা অবস্থান, তাই সেই কারণে অধীরদা থাকা সত্ত্বেও, তার তো মেয়াদ ফুরিয়ে এসেছিল, খুব স্বাভাবিক, কিন্তু
এর থেকে তো আরো অনেক লোক ছিল। একদমই তাই, মানে প্রশ্ন তো আসছে এই জায়গাতে দাঁড়িয়ে, কারণ দেখো মল্লিকার্জুন খাড়গেকে যখন সভাপতি করা হলো রাষ্ট্রীয় স্তরে, তখন এই যে রাজ্যের যে সভাপতিত্ব সেগুলো বদলাতই, এটা একটা নিয়ম, এটা বদলাতই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী যিনি মমতা বিরোধিতায় মুখর, এবং আমরা যদি শেষ কয়েকটা সময় দেখি অধীর চৌধুরীর সঙ্গে কিন্তু দিল্লির নেতৃত্বে দূরত্বটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল লোকসভা ভোটের পর থেকে বসে। এবং দেখো এই যে অধীরদারই পরাজয়, অধীরদারে একদম পুরোপুরি বহরমপুরমুখী হয়ে গেল। একটাবারের জন্য কিন্তু রাহুল গান্ধী ফোন করেনি, সোনিয়া গান্ধী ফোন করেনি, প্রিয়াঙ্কা গান্ধী ফোন করেনি, কেউ কিন্তু অধীরদার কোনো খোঁজখবর নেয়নি। অথচ এই পরাজয়ের আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে যখন কংগ্রেস কর্মীরা মার খাচ্ছেন তখন কিন্তু অধীর চৌধুরী গিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় কিন্তু শুভঙ্কর দা ছিলেন না, মানে শুভঙ্কর সরকার ছিলেন না। তিনি হয়তো সাংগঠনিক কথা বলতেন, কিন্তু তুমি জানো অতীতেও একাধিক জনসভা থেকে আমার মনে আছে এই শুভঙ্কর সরকার তৃণমূলের হয়ে কংগ্রেসের যে সমর্থন, কংগ্রেস তৃণমূলের জোটবদ্ধতার যে সমর্থন বা সৌভ্রাতৃত্বের বার্তা বারবার দিয়েছে শুভঙ্কর সরকার। এবং এটা কিন্তু এআইসিসি অর্থাৎ দিল্লির হাইকমান্ড তারা খুব ভালোভাবে নিয়েছে। এই কারণেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, এই রাজ্যে কংগ্রেসকে টিকিয়ে রাখতে গেলে তৃণমূলের দরকার। কিন্তু অধীরদা যে মানসিকতা নিয়ে চলছিলেন সেটাও কিন্তু একটা গঠনমূলক মানসিকতা, যে কংগ্রেসকে আমি নিজের পায়ে দাঁড় করাবো। হ্যাঁ ঠিকই তো, কারণ অধীর চৌধুরীর যে বক্তব্য, যেটা আগেও দেখেছি, এখন যিনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির, আমার মনে আছে কৌশিক, মুর্শিদাবাদের দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন, এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের যতটা উত্থান সেটা কিন্তু তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে সময় হয়েছিল। এবং তারপরে কিন্তু অধীর চৌধুরীর যে রাগ, যে ক্ষোভটা, সেটা স্বাভাবিক। তিনি তার দলকে ভালোবাসেন, তিনি চেয়েছেন যে তার দল নিজের পায়ে দাঁড়াক। এখন 2016 সালের যে জোট হলো বামেদের সঙ্গে কংগ্রেসে, তারপরে এই যে 2021 সালেও জোট হলো, আইএসএফ যুক্ত হয়েছিল সংযুক্ত মোর্চায়, 2024-এ ব্যাক টু ব্যাক যে নির্বাচনে হার, এই যে পরাজয়, দেখো দলের কাছে রেজাল্টটা তো ম্যাটার করে। তো সেই জায়গায় কি অধীর চৌধুরী ব্যাকফুটে চলে গিয়েছিলেন রেজাল্টের কারণে? অবশ্যই সেটা তো হাইকমান্ডের কাছে একটা বার্তা ছিলই এবং চ্যালেঞ্জ ছিলই। তবে এটুকু আমি বলতে পারি, যদি সমীকরণ সব ঠিকঠাক থাকে 2026 এই আগামী 26 সালে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে কিন্তু যদি খুব ভুল না হয় 294-তে 10টি আসন কংগ্রেস কিন্তু বার করার চেষ্টা করবে। একদম নমনীয় মনোভাব এবং আতান্তরে গোপনে সেই অন্তঃসলীলা ফলগুর মতো কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যদি জোট হয়, যেটা আমরা বাইরে থেকে হয়তো বোঝা যাবে না, মানে তুই বলছো প্রকাশ্য জোট হবে না, মানে ভেতর সাপোর্ট এবং সম্মানজনক শর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠাবে যে আমার 10টা আসন চাই, এটার জন্য যা যা করতে হয় আমি করব। হতেই পারে, কারণ কংগ্রেস হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল একটা দল, একদম কিছুই বলা যায় না, একটা প্ল্যাটফর্ম, এটা তো কোনো রাজনৈতিক সেই গঠনতন্ত্রের দল, এটা প্ল্যাটফর্ম। আমরা দেখেছি বারবার এখানে বিভিন্ন রকমের মানসিকতার পরিবর্তন হতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।